স্পেনের জঙ্গলে ভয়াবহ আগুন। লস গার্লাদোস এলাকায় লাগা ভয়াবহ আগুনে অন্তত 12 জনের মৃত্যু। আগুনে ঝলসে জখম হয়েছেন 6 জন। দ্রুত গতিতে আগুন ছড়াচ্ছে, লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরাচ্ছে স্পেন সরকার। এখনো ভয়াবহ আগুনের কারণ সম্পর্কে জানতে পারেনি প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়েছে প্রশাসন, যদিও এখনো তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি। কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, আলিপুর আবহাওয়া দফতর কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে তাতে কিন্তু আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সব জেলাতেই এই মুহূর্তে বৃষ্টি চলবে এবং যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাসে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো একেবারে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর বলো, উত্তর চব্বিশ পরগনা বলো, দক্ষিণ চব্বিশ পরগনা বলো, এখানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা তা হচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে আগামী সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকছে। সর্বত্রই বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে, 50 থেকে 60 কিলোমিটার তার বেগ থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই পূর্বাভাসের মাধ্যমে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আশঙ্কার মেঘটা আরও বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে, কমলা সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে, এমনটাই সতর্কবার্তায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টির দাপট সেটা আজ আগামীকাল একটু বেশি থাকবে। রবিবার সোমবার সেখানেও কিন্তু হলুদ সতর্কতা, যেটা কমলা সতর্কতার থেকে সেটা রবি এবং সোমবার হলুদ সতর্কতার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। অর্থাৎ উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টি বেশি হবে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু একই রকম আজকে দিনভর, আগামীকাল এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে। একটা নিম্নচাপ অক্ষরেখা এর জন্য দায়ী, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে। বাংলাদেশের পূর্ব দিকে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার ফলে এই বৃষ্টি, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। সন্দীপ, ধন্যবাদ। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার জেরে প্রবল বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টি কিন্তু আজ থেকে শুরু হলো, বৃষ্টি চলবে এবং বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে সোমবার পর্যন্ত। রাত থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত থেকে চলা বৃষ্টিতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অংশ জলমগ্ন হতে শুরু করেছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও। সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে, এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ছবি দেখুন, সকাল 8:30টায় তেঘরিয়ার ছবি আপনারা দেখছেন। কাল রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু তেঘরিয়া অর্থাৎ
হলদিরামসের সামনে যে জায়গাটা প্রত্যেকবারই একেবারে জলমগ্ন হয়ে পড়ে, আজও কিন্তু সেই একই ছবি। সকাল থেকে স্কুল বাস যাচ্ছে, মানুষজন বাড়ি থেকে বেরিয়েছেন, প্রাইভেট কার রয়েছে, ইতিমধ্যেই কিন্তু চাকা প্রায় ডুবে যাওয়ার পথে। তেঘরিয়াতে জল কিন্তু ক্রমাগত বাড়ছে। বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে, বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত, মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। চিন্তা কিন্তু বাড়ছে তেঘরিয়ার মানুষজনের। তেঘরিয়ার পাশাপাশি শহরের অন্যান্য প্রান্ত, সেখানেও কিন্তু ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। কাল রাত থেকে একটানা বৃষ্টি, যে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। কাকদ্বীপের খবর জানবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, বৃষ্টি এখনো পড়ছে? দেখো কুসুমিতা, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে, দুর্যোগ অব্যাহত। রাতভর বৃষ্টি হয়েছে, সঙ্গে দমকা বাতাস হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন এলাকায়। এই জেলা যে 13টি ব্লক আছে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়, তার সঙ্গে ঝোড়ো বাতাস হয়েছে। এবং গত কয়েকদিনের সঙ্গে আজও এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু সমুদ্র এবং নদী উত্তাল আছে। এবং গত রাতের বৃষ্টির পাশাপাশি আজ সকাল থেকে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে, দমকা বাতাস বইছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এবং নিচু অংশ, জেলার যে সমস্ত নিচু অংশ আছে সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং পাশাপাশি যে সমস্ত বেহাল রাস্তা ছিল ইতিমধ্যে সেই রাস্তাগুলো কিন্তু দুর্ভোগ বেড়েছে, মানুষ যাতায়াত করতে পারছে না। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে নিম্নচাপের প্রভাব, তার ফলে টানা দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবন এলাকায়। একেবারে সুন্দরবন এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়েছে। দুর্যোগ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী কাল থেকে হবে এমনটাই বলা হচ্ছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল যাতে মানুষ ঘরের মধ্যে থাকেন, বাইরে যাতে না যান, তার সতর্কতা কিন্তু গতকালই জারি করা হয়েছিল। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা পাল্টে কমলা সতর্কতা হয়ে যেতে পারে। আজকে মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর গতকালই দেখা গেল নবান্নে তৃণমূল কংগ্রেসের 4 জন যারা সদ্যই এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই বিদ্রোহী 4 জন তৃণমূল কংগ্রেস সাংসদকে গতকাল নবান্নে দেখা গেল, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণভাবে 3 জনই হচ্ছেন মুর্শিদাবাদের সাংসদ, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, প্রথমে জানতে চাইবো মুর্শিদাবাদ জেলা সফরে আজ কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং দ্বিতীয়, কালকে যারা যোগদান করলেন কার কার সঙ্গে কথা, কাল যারা গেলেন নবান্নে কার কার সঙ্গে কথা হলো তাদের? সবার আগে বলবো কুসুমিতা, আজ মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সূচি অনুযায়ী যা প্রাথমিক পরিকল্পনা, তাতে তিনি আনুমানিক বেলা 12টা নাগাদ তার চিনাপাড়াটির বাসভবন থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে বহরমপুরে স্টেডিয়ামে এসে হেলিপ্যাডে নামবেন এবং বহরমপুর স্টেডিয়াম থেকে তিনি একটি বেসরকারি হোটেলে যাবেন। সেখানে বিজেপির একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বহরমপুর রবীন্দ্র সদনে যাবেন, নবরূপে সাজানো হয়েছে রবীন্দ্র সদনকে। সেখানে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অংশগ্রহণের কথা রয়েছে এবং তারপর রেজিনগরে তার একটি জনসভা করার কথা রয়েছে। আমরা জানি যে রেজিনগরে উপনির্বাচন আসন্ন, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু সেই রেজিনগরে, বিশেষভাবে বলতে গেলে হুমায়ুন কবিরের এলাকা, সেই রেজিনগরে আজকে কিন্তু জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এরপরে আসবো দ্বিতীয় অংশে। তুমি যে প্রশ্নটা করলে যে গতকালকে নবান্নে যে ছবি আমরা দেখলাম, গতকালকে নবান্নে বিকেল বেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এবং সেই সময় কিন্তু নবান্নে আরো 4 সাংসদকে দেখা গেছিল। সেই 4 সাংসদের মধ্যে তারা 4 জনই কিন্তু এনসিপিআইতে যে 20 জন সাংসদ যোগ দিয়েছিলেন দিল্লিতে, সেই 20 জনের দলের মধ্যে অন্যতম। এবং বিশেষভাবে এর মধ্যে 3 জন, আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, 3 জনই মুর্শিদাবাদ জেলার 3 আসনের সাংসদ। ফলে তাদের নবান্নে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শতাব্দী রায় যদিও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে একেবারেই প্রশাসনিক কাজের জন্য ডিজির সঙ্গে দেখা করতে এসেছেন তারা। রাজ্যের ডিজিপি
সিদ্ধিনাথ গুপ্তার সাথে তাদের দেখা হয়েছে, এরকমটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ শিবাশিস। গতকাল নবান্নে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কফি খেয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। সোমবারই অমিত শাহ তিনি গিয়েছিলেন 10 মিনিটের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে, আর তারপরই গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পৌঁছলেন নবান্নে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো তাঁর। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নবান্নে আসা নিয়ে জল্পনা তুললেন। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো। 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। এটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যদি কখনো হয় মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। আমার পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। 186 পাতা সেই চার্জশিটে নাম রয়েছে সুজিত বসু, তার ছেলে সমুদ্র বসু এবং এক আমলার। ইডির দাবি, চাকরি বিক্রির টাকায় সুজিত বসু এবং তার পরিবারের নামে কেনা হয়েছে বিপুল সম্পত্তি। পুরনিয়োগ দুর্নীতিতে প্রায় 250 কোটি টাকার লেনদেন হয়েছে। তার মধ্যে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে এবার এমনটাই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে তার ছেলে সমুদ্র বসু, আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং 2টি বেসরকারি সংস্থার। ইডি সূত্রে দাবি, এই দুর্নীতির সময় পুর ও নগর উন্নয়ন দফতরের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ইডি। 186 পাতার চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে 12,500 পাতার নথি। চার্জশিটে দাবি করা হয়েছে, সুজিত বসু একাই 340 জন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন 284 জন। প্রার্থী পিছু গড়ে 6 লক্ষ টাকা নেওয়া হয়েছে। ইডির দাবি, চাকরি বিক্রির টাকায় সুজিত বসু ও তার পরিবারের নামে কেনা হয় বিপুল সম্পত্তি। এক সমুদ্র অন্যায় যারা করেছেন, যারা বিভিন্ন সময় এই ধরনের কাজকর্ম করেছেন, যারা দুর্নীতি করেছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে সৎরঞ্জন অসৎরঞ্জনদের চায়ের দোকান পানের দোকানে দাঁড়িয়ে চাকরি বিক্রি করিয়েছেন এবং সেখান থেকে মোটা টাকা তুলেছেন, তারপরে 75 আর 25-এর ডক্ট্রিনেশন মেনে, নিয়ম মেনে যারা পার্টি অফিসে টাকা পাঠিয়েছেন, নিজে টাকা খরচ করার তার লাইসেন্স পেয়েছেন, তাদেরকে এখন আইন আমলে আসতে হবে। চার্জশিট মানেই কিন্তু সেটা ধ্রুব সত্য নয়। অনেক সময় এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি একটা চার্জশিট দিয়ে রেখে দেয়। এবার সেই চার্জশিটটা সত্যি না আদৌ সেটা প্রমাণ করা যাবে কিনা সেটা তো বিচারের সময় কোর্টে প্রমাণ হবে। 2023 সালের 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকেই পুরসভার নিয়োগ দুর্নীতি সামনে আসে। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া যায়, সেখানে ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। এরপরই দুর্নীতিতে নাম জড়ায় সুজিত বসু। ইডির পাশাপাশি তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় আগেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে সিবিআই দাবি করে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। চার্জশিটের 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2010 সাল থেকে দীর্ঘদিন ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। মামলার তদন্তে গত বছরের 10ই অক্টোবর লেকটাউনে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস,
গোলাঘাটায় প্রাক্তন দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর 11ই মে সিজিও কমপ্লেক্সে প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে। গ্রেফতারির 59 দিন পর বৃহস্পতিবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। আবির দত্ত, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। ফের চিটফান্ড তদন্তে অভিযানে নামলো ইডি। রাজ্যের মোট 10 জায়গায় অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্গাপুর, হাওড়া ও রানাঘাট সহ 10টি জায়গায় হানা দিল তারা। চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্তে ফের অভিযানে নামল ইডি। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জেলায় হানা দিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10টি জায়গায় চলল তল্লাশি অভিযান। সকাল থেকে ইডি সূত্রের খবর, তারা কিন্তু 100 কোটি টাকা কোথায় গেল সেটা খুঁজে বার করছেন। এবং জারা ডোবিক বলে একটি চিটফান্ড কোম্পানি, ইডি সূত্রের খবর, এবং জারা ডোবিকের বিরুদ্ধে অভিযোগ যে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্য জুড়ে 100 কোটি টাকা বেআইনিভাবে এই চিটফান্ড কোম্পানি তুলেছে। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপ মামলায় এদিন বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি। জারা ডোবিক নামে একটি কোম্পানির বিরুদ্ধে বাজার থেকে 100 কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। তারই তদন্তে এদিন সব মিলিয়ে অভিযানে নামেন 50 থেকে 60 জন আধিকারিক। নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুরে শুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতে যায় ইডি। স্টক গুরুকুল নামে একটি মানি মার্কেটিং সংস্থার কর্ণধার ছিলেন তিনি। অন্যদিকে দুর্গাপুরের অন্ডালের সুভাষনগরে রাম মল্লিক ওরফে দিগন্ত মল্লিকের বাড়িতে হানা দিল ইডি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।